হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের কাছে আলোচনা করতে চলেছি নন্দলাল বোসের লেখা দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন। বিফোর স্টার্টিং দ্য টেক্সট আই উইল টেল ইউ সামথিং অ্যাবাউট নন্দলাল বসু, অর্থাৎ নন্দলাল বসু সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। দেখো, নন্দলাল বসু জন্মগ্রহণ করেছিল 23 ডিসেম্বর 1882 খ্রিস্টাব্দে একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে। কোথায় না, হাভেলি খড়গপুর ইন মুঙ্গের ডিস্ট্রিক্ট অফ বিহার স্টেট, অর্থাৎ বিহার স্টেটের মুঙ্গের ডিস্ট্রিক্টে হাভেলি খড়গপুর বলে একটা জায়গায় সে জন্মগ্রহণ করেছিল। ফ্রম হিজ আর্লি ডেজ নন্দলাল বিগেন টেকিং অ্যান ইন্টারেস্ট ইন মডেলিং ইমেজ অ্যান্ড লেটার ডেকোরেটিং পূজা প্যান্ডেলস, অর্থাৎ ছোটোবেলা থেকেই নন্দলাল বসু এই তার মনে একটা ইন্টারেস্ট জমে কিসের প্রতি না, মডেলিং ইমেজ এবং ডেকোরেটিং পূজা প্যান্ডেলস দেখে তার মনে একটা আনন্দ জাগে বা মনের মধ্যে একটা উৎসাহ জাগে এগুলো করার। নন্দলাল বোস শিক্ষা গ্রহণ করেছিল আর্ট অর্থাৎ শিল্পকলার যে শিক্ষা গ্রহণ সেটা করেছিল আন্ডার এ ফেমাস আর্টিস্ট, অর্থাৎ বিখ্যাত একজন আর্টিস্ট শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী বা শিল্পী। তাহলে তার কাছ থেকে নন্দলাল বসু তার শিল্পের শিক্ষাটা গ্রহণ করেছিল বা শিল্পের শিক্ষাটা নিয়েছিল। তারপর দেখো কি বলা আছে, নন্দলাল প্লেড এ মেজর রোল ইন শেপিং দ্য মডার্ন ফেস অফ ইন্ডিয়ান আর্ট, অর্থাৎ ভারতীয় যে চিত্রকলা আছে বা শিল্পকলা আছে সেই শিল্পকলাতে নন্দলাল বসু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বা আধুনিক কয়েকজন শিল্পীর মধ্যে নন্দলাল বসু অন্যতম। তারপরে দেখো কি বলা আছে, হি স্কেচড মানে আঁকা বা অঙ্কন করা মেনি অফ রবীন্দ্রনাথ ঠাকুরস ওয়ার্ক, অর্থাৎ রবীন্দ্রনাথের অনেক অন্যান্য যে ওয়ার্ক যে বইগুলো ছিল বা বিভিন্ন যে কাজ সেই কাজের উপরে নন্দলাল বসু তার ছবি এঁকেছিল। সাচেস তাদের মধ্যে কিছু কিছু চয়নিকা অ্যান্ড গীতাঞ্জলি, চয়নিকা এবং গীতাঞ্জলিতে নন্দলাল বসু ছবি এঁকে দিয়েছিল। হি অলসো ইলাস্ট্রেটেড রবীন্দ্রনাথ সহজ পাঠ, অর্থাৎ সে রবীন্দ্রনাথের সহজ পাঠ বলে যে বইটা আছে ছোটদের জন্য সেটাতে নন্দলাল বসু ছবি এঁকে ছোটদেরকে বোঝানোর জন্য ছবি এঁকে সেটাতে ইলাস্ট্রেট করেছিল। ইলাস্ট্রেটেড মানে বর্ণনা করা, মানে ছবি এঁকে বর্ণনা করেছিল ছোটদের সেই সহজপাঠ বইটি। তারপর দেখো কি বলা আছে, ইন 1898 অ্যাট দ্য এজ অফ 15, অর্থাৎ 15 বছর বয়সে নন্দলাল মুভ টু ক্যালকাটা, নন্দলাল ক্যালকাটায় আসে ফর হিস হাই স্কুল স্টাডিজ, অর্থাৎ তার উচ্চ যে বিদ্যালয় মানে উচ্চ মাধ্যমিক বা উচ্চ বিদ্যালয় সেই বিদ্যালয় পড়ার জন্য আসে ইন দ্য সেন্ট্রাল কলেজিয়েট স্কুল, অর্থাৎ সেন্ট্রাল কলেজিয়েট স্কুলে। ইন জুন 1903 হি ম্যারেড সুধীরা দেবী, অর্থাৎ সুধীরা দেবীকে 1903 খ্রিস্টাব্দে সে বিবাহ করেন। নন্দলাল ওয়ান্টেড টু স্টাডি আর্ট, নন্দলাল চেয়েছিল আর্ট অর্থাৎ শিল্পের শিক্ষাটা গ্রহণ করার জন্য বা শিল্পের শিক্ষা নেওয়ার জন্য, বাট হি ওয়াজ নট গিভেন পারমিশন বাই হিজ ফ্যামিলি, অর্থাৎ তার পরিবার থেকে তাকে অনুমতি দেওয়া হয়নি। তারপর দেখো কি হয়েছে, জয়নিং দ্য প্রেসিডেন্সি কলেজ ইন 1905, অর্থাৎ 1905 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজে সে যোগদান করে বা ভর্তি হয় টু স্টাডি কমার্স, অর্থাৎ কমার্সে পড়ার জন্য নন্দলাল বসু 1905 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজে যুক্ত হয়। তারপর দেখো কি বলা আছে, আফটার রিপিটেড ফেলিওর্স মানে কি, অর্থাৎ ফেল করার মানে রিপিটেড ফেলিওর্স মানে বারংবার ফেল করার ফলে নন্দলাল বসু সেই প্রেসিডেন্সি কলেজ ছেড়ে দেয়। হি পারসুডেড হিজ ফ্যামিলি টু লেট হিম স্টাডি আর্ট অ্যাট ক্যালকাটাস স্কুল অফ আর্ট, অর্থাৎ কলকাতা স্কুল অফ আর্টে সে শিক্ষা গ্রহণ করার জন্য বা শিক্ষা নেওয়ার জন্য চায় সেখানে ভর্তি হয়। তারপর দেখো কি বলা আছে, 1922 খ্রিস্টাব্দে হি বিকেম প্রিন্সিপাল অফ কলা ভবন কলেজ অফ আর্ট, অর্থাৎ কলা ভবনের সে প্রধান অধ্যক্ষ হয় এক ট্যাগোরস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শান্তিনিকেতন, এবং সেটা কোথায় অবস্থিত ছিল, ট্যাগোর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শান্তিনিকেতন, শান্তিনিকেতনে ট্যাগোর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে সেটা ছিল। 1930 খ্রিস্টাব্দে বোস ক্রিয়েটেড এ ব্ল্যাক অন হোয়াইট লিনোকাট প্রিন্ট অফ গান্ধীস ওয়াকিং উইথ এ স্টাফ, অর্থাৎ কি না সাদা কালো একটা ছবি আঁকে যেটার মধ্যে মহাত্মা গান্ধী তার স্টাফদের সাথে ওয়াকিং হেঁটে যাচ্ছে। ইট বিকেম দ্য আইকনিক ইমেজ ফর দ্য নন ভায়োলেন্স মুভমেন্ট, অর্থাৎ মহাত্মা গান্ধী সেই সময় যে নন ভায়োলেন্স মুভমেন্টগুলো করছিল সেই সময়কার এটা আইকনিক ইমেজ
ইমেজ হিসাবে পরিচিতি লাভ করে। তারপর দেখো 1954 খ্রিস্টাব্দে নন্দলাল বোস ওয়াজ অ্যাওয়ার্ডেড পদ্মবিভূষণ, অর্থাৎ পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড 1954 খ্রিস্টাব্দে পায়। 1957 খ্রিস্টাব্দে দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা কনফার্ড অনারি অফ ডিলিট অন হিম, অর্থাৎ তাকে আর কি ক্যালকাটা ইউনিভার্সিটি তাকে আর কি এই অনারি সম্মানটা দেয়, ডিলিট ও সম্মানে সম্মানিত করে। তারপরে হি ডায়েড ইন 16 এপ্রিল 1966 ইন ক্যালকাটা, অর্থাৎ কলকাতাতে 16 এপ্রিল 1966 খ্রিস্টাব্দে নন্দলাল বসু মারা যান। ইন দিস এক্সট্রাক্ট বলতে হচ্ছে বেছে নেওয়া অংশ, বলছে টেকেন ফ্রম হিস নোটেবল ওয়ার্ক দৃষ্টি অর সৃষ্টি, বলছে দৃষ্টি এবং সৃষ্টি বলে নন্দলাল বসুর যে একটা নোটেবল অর্থাৎ ফেমাস যে ওয়ার্ক ছিল, একটা যে বই ছিল, সেই বইটা থেকে, যেটার ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে ভিশন অ্যান্ড ক্রিয়েশন, সেটা থেকে এই যে দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশনটা নেওয়া হয়েছে। দেখো নন্দলাল এই দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশনটার মধ্যে কি বলতে চেয়েছে, যে বর্তমান সমাজে বা আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় শিল্পেরও যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেটা কিন্তু নন্দলাল বসু বলতে চেয়েছে। নন্দলাল অ্যাটেম্পটস টু রিভিউ দ্য এস্থেটিক সেন্সিবিলিটি অফ হিজ কান্ট্রি। এস্থেটিক মানে হচ্ছে নান্দনিক, নান্দনিক মানে কি কোনো কিছু দেখে পরে আমাদের মধ্যে আর কি সেই ভালো বোঝার ক্ষমতাটা, মানে কি সেন্সিবিলিটি মানে হচ্ছে ইন্দ্রিয়, অর্থাৎ ইন্দ্রিয়ের যে সেন্স, অর্থাৎ আমরা কোনো কিছু অনুভব করি ইন্দ্রিয়ের মাধ্যমে, বলছে সেই অনুভব করার যে ক্ষমতাটা, সেটা আর কি আমাদের দেশের অভাব আছে বা শিক্ষা ব্যবস্থায় অভাব আছে, সেটা আর কি নন্দলাল বসু আর্টের মাধ্যমে আর কি ইনক্লুড করতে বলেছে, অর্থাৎ আর্টটাও এডুকেশনে আনতে বলেছে এবং তার মধ্যে কিছু সমস্যা এবং কিছু সমাধানও নন্দলাল বসু দিয়েছে। অর্থাৎ শিক্ষা জগতের যে অবক্ষয়, সেই অবক্ষয়গুলি নন্দলাল বসু তার এই দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশনে তুলে ধরতে চেয়েছে। অর্থাৎ শিল্প শিক্ষাটাকে আমাদের বর্তমান শিক্ষা থেকে বাদ দেওয়া হচ্ছে। দেখবে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় সমস্ত কিছু শিক্ষা আছে, যেমন হচ্ছে সায়েন্স আছে, আর্টস আছে, তারপরে দেখো আর্টস বলতে কি, আর্টস বলতে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল এইসব শিক্ষাগুলো আছে, কিন্তু শিল্পর যে শিক্ষাটা, নাচ গান, এইসব শিক্ষাগুলোকে আমাদের বা হচ্ছে ছবি আঁকা, পেন্টিং, এইসব শিক্ষাকে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে বাদ দেওয়া হয়েছে। তার জন্য নন্দলাল বসু দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন, অর্থাৎ শিল্পের যে একটা এডুকেশন মানে শিক্ষাতে শিল্পের যে একটা গুরুত্ব আছে, সেই গুরুত্বটা আর কি এখানে তুলে ধরেছে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস বিগিন দ্য টেক্সট, অর্থাৎ টেক্সটটা পড়া যাক। দেখো টেক্সটটার প্রথমেই কি বলা আছে, অ্যামাং দোজ থিং, বলছে সেই সমস্ত জিনিসপত্রগুলো দ্যাট ম্যান হ্যাজ ডিভাইস টু অ্যাকোয়ার নলেজ। ডিভাইসড মানে হচ্ছে উদ্ভাবন, অ্যাকোয়ার মানে হচ্ছে অর্জন করা, নলেজ মানে হচ্ছে জ্ঞান। বলছে সেই সমস্ত জিনিসপত্রগুলো যেগুলোকে মানুষ আর কি উদ্ভাবন করেছে বা যেগুলোকে মানুষ আর কি চিন্তা করেছে যে এগুলো থেকে নলেজ অর্জন করা যাবে, অ্যাকোয়ার মানে হচ্ছে অর্জন করা, নলেজ, বলছে সেই সমস্ত জিনিসপত্রগুলো যেটা থেকে মানুষ চিন্তা করেছে বা উদ্ভাবন করেছে যে জ্ঞান অর্জন করা যাবে, অথবা সিক ইনার ডিলাইট উইথ, বলছে এবং কি বলছে, সিক মানে হচ্ছে খোঁজ করা বা সিক মানে হচ্ছে খোঁজা, অথবা যেখান থেকে খুঁজে পাবে কি ইনার ডিলাইট, মনের যে আনন্দ, অন্তরের যে একটা আনন্দ, সেই আনন্দটা যেগুলো থেকে খুঁজে পাবে সেটার মধ্যে কি বলছে, ল্যাঙ্গুয়েজ হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট প্লেস, সেটার মধ্যে ভাষার একটা গুরুত্বপূর্ণ স্থান আছে। কারণ কি ভাষার মাধ্যমেই আমরা আর কি সমস্ত কিছু পড়ি, তাহলে কি ভাষা না থাকলে আমরা সেগুলো আর কি কীভাবে নলেজ, কীভাবে জ্ঞানটা পাবো, আমাদের জ্ঞান পেতে গেলে আমাদের ভাষার প্রয়োজন, ভাষা না থাকলে আমরা কোনো কিছু বলতেও পারবো না, কোনো কিছু জানতেও পারবো না, আর কিছু আর কি পড়তেও পারবো না। তার জন্য কি বলছে না, ভাষার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তারপরে দেখো কি বলছে, ইট ইজ দ্য ভেহিক্যাল ফর লিটারেচার, সায়েন্স অ্যান্ড ফিলোসফি, বলছে ভেহিক্যাল মানে হচ্ছে যান বা চাকা, বলছে এটা হচ্ছে একটা চাকা, এটা বলতে কাকে বলা হয়েছে, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ভেহিক্যাল, ভাষাটা হচ্ছে একটা চাকা, ফর লিটারেচার মানে সাহিত্য, সায়েন্স মানে বিজ্ঞান, অ্যান্ড ফিলোসফি, বলছে বিজ্ঞান, সাহিত্য এবং কি ফিলোসফি মানে দর্শন পড়ার ক্ষেত্রে এখানে কি না, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এটা একটা চাকা, মানে কি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা বিজ্ঞান, সাহিত্য এবং দর্শনকে পড়তে পারছি, আর ল্যাঙ্গুয়েজ মানে কি ভাষায় আমাদেরকে বিজ্ঞান, সাহিত্য এবং দর্শনকে বুঝতে সাহায্য করছে। যদি ভাষার জ্ঞান আমাদের না থাকতো তাহলে এই সাহিত্যই বলো, বিজ্ঞানই বলো আর দর্শনই বলো, কিছুই আমরা বুঝতে পারতাম না। এটাই দেখো নন্দলাল বসু এখানে বলতে চেয়েছে যে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সর্বোপরি, ল্যাঙ্গুয়েজের হচ্ছে গুরুত্ব হচ্ছে সবচেয়ে প্রধান। তারপরে দেখো কি বলছে, লিটারেচার সার্টেনলি প্রোভাইডস ম্যানস ইনার ডিলাইট,
বলছে লিটারেচার সাহিত্য সার্টেনলি মানে হচ্ছে নিশ্চিতভাবে, প্রোভাইড মানে প্রদান করে ম্যানস ইনার ডিলাইট, বলছে মানুষের মনের যে একটা আনন্দ বা অন্তরের যে আনন্দ, সেই আনন্দটা আর কি সাহিত্য সার্টেনলি নিশ্চিতভাবে আর কি প্রদান করে, প্রোভাইডস মানে হচ্ছে প্রদান করে, বলছে সাহিত্য নিশ্চিতভাবে প্রদান করে বা আনন্দ দেয় মানুষের সেই মনের আনন্দটা, মানে কি সাহিত্য নিশ্চিতভাবে মনের আনন্দ দেয়, কিন্তু কি বলছে বাট ইটস ফিল্ড অফ এক্সপ্রেশন ইজ লিমিটেড, কিন্তু সাহিত্যের যে ফিল্ড অফ এক্সপ্রেশন মানে প্রকাশের যে ফিল্ডটা সেটা কি বলছে লিমিটেড, সীমাবদ্ধ, বলছে সাহিত্যের যে প্রকাশের যে মাধ্যমটা সেটা কিন্তু সীমাবদ্ধ। সাহিত্য আমাদেরকে কি বলছে নিশ্চিতভাবে মনের আনন্দ দেয়, কিন্তু সাহিত্যের যে আনন্দটা যে দিচ্ছে সেটা কিন্তু একটা সীমাবদ্ধ আনন্দ, বা তার প্রকাশের যে আর কি ফিল্ডটা সেটা আর কি একটা সীমাবদ্ধ। কিন্তু তারপরে দেখো কি বলছে, আর্ট মিউজিক ড্যান্স দ্য লাইক মেক আপ ফর দিস, বলছে এই আর্ট মানে শিল্প, তারপরে গান নাচ হচ্ছে এগুলোর জন্য তৈরি হয়েছে, মেক আপ মানে হচ্ছে পূরণ করা, বলছে এগুলোই আর কি পূরণ করছে ফর দিস, মানে কি এই যে লিটারেচার যে আমাদের আনন্দটা দিচ্ছে সে আনন্দের মধ্যে একটা সীমাবদ্ধ থাকছে, আর সেটাই আমাদেরকে পূর্ণ করছে মিউজিক ডান্স এবং আর্ট, শিল্প এবং নাচ এবং গান আমাদেরকে সেটাই আর কি পূরণ করছে, সেই ঘাটতিটা বা সেই সীমাবদ্ধটা পূরণ করছে। তার মানে এখানে নন্দলাল বসু কি বলতে চেয়েছে, যে আমরা যে পড়ছি, যে ল্যাঙ্গুয়েজটা পড়ছি, সেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা অনেক কিছুই জানতে পারছি, কিন্তু যদি সেই ল্যাঙ্গুয়েজটা, ধরো একটা নাটক আমরা পড়ছি, সেই নাটকটা পড়াতে আমরা যতটা বুঝতে পারছি, সেই নাটকটার মধ্যে যদি ধরো আমরা কিছু ছবি এঁকে বোঝাই সেই নাটকটা, তারপরে কি কোনো নাচ এবং গানের মাধ্যমে সেই নাটকটা আমরা বোঝাতে সাহায্য করি বা বুঝতে পারি, তাহলে কি বলছে সেখানে আরেকটা সীমাবদ্ধতা থাকছে না বা সেই খামতিটা থাকছে না, সেই নাটকটা বুঝতে আমরা পারছি। সেই যে ল্যাঙ্গুয়েজের যে একটা সীমাবদ্ধতা বা লিটারেচারের যে একটা সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা এই আর্ট মানে শিল্পকলার মাধ্যমে সেটা আর কি ঘুঁচে যাচ্ছে, বা শিল্পকলা সেটার খামতিটা আর কি পূরণ করছে। তারপরে দেখো কি বলছে, দে হ্যাভ দেয়ার ওন স্পেশালিটি অফ এক্সপ্রেশন অ্যাজ লিটারেচার হ্যাজ ইটস, বলছে যেমন হবে লিটারেচার মানে কি সাহিত্যের নিজস্ব একটা প্রকাশ করার স্পেশালিটি মানে বিশেষত্ব আছে, বলছে দে হ্যাভ দেয়ার ওন স্পেশালিটি মানে কি এই যে আর্ট মিউজিক ড্যান্স এগুলোর হচ্ছে নিজস্ব একটা বিশেষত্ব আছে, স্পেশালিটি মানে হচ্ছে বিশেষত্ব, বলছে তাদের নিজস্ব একটা স্পেশালিটিস আছে অফ এক্সপ্রেশন মানে প্রকাশ করার, অ্যাজ লিটারেচার হ্যাজ ইটস, যেমনভাবে সাহিত্যের আর কি নিজস্ব একটা প্রকাশ করার আর কি বিশেষত্ব আছে, সেরকম এই সব যে আর্ট শিল্পকলা মিউজিক মানে হচ্ছে নাচ এবং গান এগুলোর নিজস্ব একটা স্পেশালিটি বিশেষত্ব আছে প্রকাশ করার। তারপর দেখো কি বলছে, ম্যান অ্যাপ্রিহেন্স দ্য ওয়ার্ল্ড উইথ হিজ মাইন্ড অ্যান্ড সেন্স, অ্যাপ্রিহেন্স মানে দেখো উপলব্ধি, বলছে মানুষ উপলব্ধি করে দ্য ওয়ার্ল্ড পৃথিবীটাকে উইথ হিজ মাইন্ড অ্যান্ড সেন্স, তার মন অথবা সেন্স বা ইন্দ্রিয় দিয়ে, বলছে মানুষ তার পঞ্চ ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এগুলোর মাধ্যমে কি করছে এবং তার মনের মাধ্যমে মানুষ এই পৃথিবীটাকে উপলব্ধি করে, পৃথিবীর যে ভালো জিনিস আছে খারাপ জিনিস আছে সেগুলোকে মানুষ উপলব্ধি করছে এই তার পঞ্চ ইন্দ্রিয় এবং তার মনের দ্বারা। তারপরে দেখো কি বলছে, ডিরাইভস অ্যাস্থেটিক ডিলাইট অ্যান্ড কমিউনিকেট দিস টু আদার্স, বলছে ডিরাইভস মানে হচ্ছে পাওয়া, মানে কি মানুষ টেনে নিচ্ছে বা পাচ্ছে মানে এই পৃথিবী থেকে পাচ্ছে অ্যাস্থেটিক ডিলাইট, অ্যাস্থেটিক কথাটা দেখো বারবার আসবে, অ্যাস্থেটিক মানে কি দেখো নিচে বলা আছে কানেক্টেড উইথ বিউটি অর্থাৎ সুন্দরের সঙ্গে যুক্ত হওয়া, অ্যান্ড দ্য স্টাডি অফ বিউটি এবং সুন্দরকে পড়া অর্থাৎ সুন্দরকে বুঝতে পারা, মানুষ পৃথিবীর মধ্যে অনেক কিছুই দেখছে ভালো খারাপ অনেক কিছুই দেখছে, তাদের মধ্যে ভালো জিনিসটাকে বুঝে নেওয়ার ক্ষমতাটাকে হচ্ছে অ্যাস্থেটিক বা নান্দনিক ডিলাইট আনন্দ, অর্থাৎ নান্দনিক আনন্দটা হচ্ছে ভালো জিনিসকে বুঝতে পারা। উদাহরণ দিয়ে বোঝাতে গেলে কী হবে, আমি ধরো পাহাড়ে বেড়াতে গেছি, তাহলে পাহাড়ে বেড়াতে যাওয়ার পরে আমি পাহাড়ের সেই যে আনন্দটা পাহাড়ের যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা হচ্ছে আমার মনটাকে স্পর্শ করেছে, তাহলে সেটা হবে নান্দনিক ডিলাইট। এবং কি বলছে অ্যান্ড কমিউনিকেট দিস টু আদার্স, এবং পাহাড়ে বেড়াতে যাওয়ার পরে এসে আমরা কি করছি সেই যে আমাদের অভিজ্ঞতাটা সেই যে আমরা যে আনন্দটা পেয়েছি সেই আনন্দটা কমিউনিকেটস আদান প্রদান করছি একই অপরের মধ্যে, মানে দিস
টু আদার্স মানে অপরকে আমরা আদান প্রদান করছি, মানে কি সেই আনন্দটা আগে নিজে আমি উপলব্ধি করেছি, তারপরে তো আমি অপরের সঙ্গে আদান প্রদান করছি। সেটাই দেখো নন্দলাল বসু বলতে চেয়েছে, দ্য অ্যাস্থেটিক ডিলাইটটা হচ্ছে গুরুত্বপূর্ণ, নান্দনিক আনন্দটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং সেটা আদান প্রদানও করতে পারবো যখন আমরা সেটা ভালো করে দেখবো বা ভালোভাবে জানবো। তারপর দেখো কি বলছে, এডুকেশন ইন আর্টস হাইটেন্স ম্যানস নলেজ, বলছে এডুকেশন শিক্ষা ইন আর্টস বলতে কি শিল্পের যে শিক্ষাটা বলছে হাইটেন্স মানে তীব্র করে ম্যানস নলেজ, বলছে মানুষের যে জ্ঞানটা আছে সেটাকে আর কি তীব্র করে শিল্পের শিক্ষাটা, মানে কি শিল্প সম্পর্কে শিক্ষাটা মানুষের যে জ্ঞানটাকে আরও বেশি তীব্র করে, মানে কি একজন ছবি আঁকছে, ছবি আঁকার যে শিক্ষাটা, বা ধরো একজন নাচ শিখছে, একজন গান শিখছে, সেই শিক্ষাটা কি বলছে মানুষের আর কি যে শিক্ষাটা আছে, এডুকেশন আছে, সেই শিক্ষাটাকে আরও তীব্র করে বা মানুষের জ্ঞানটাকে আরও তীব্র করে। অ্যান্ড এবং এস্থেটিক এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রেন্ড হিম এ ভ্যারিয়াস মুডস অফ এক্সপ্রেশন, বলছে এবং এস্থেটিক এক্সপিরিয়েন্স নান্দনিক অভিজ্ঞতা, অ্যান্ড ট্রেন্ড মানে প্রশিক্ষণ দেয়, হিম মানে তাকে, ইন ভ্যারিয়াস মোডস অফ এক্সপ্রেশন বিভিন্ন উপায়ে, মানে কি নান্দনিক অভিজ্ঞতা এবং প্রশিক্ষিত করে বিভিন্ন উপায়ে বুঝতে পারা ও প্রকাশ করার তার ক্ষমতাকে। অর্থাৎ শিল্প সম্পর্কে যে শিক্ষাটা মানুষের নলেজটাকে আরও তীব্র করে তুলছে, এবং কি করছে মানুষের যে প্রকাশ করার ক্ষমতাটা, সে প্রকাশ করার ক্ষমতাটাকে মানুষের অভিজ্ঞতার মাধ্যমে ট্রেন্ড অর্থাৎ প্রশিক্ষণের মাধ্যমে মানুষকে বাড়িয়ে তুলছে। অর্থাৎ আমরা দেখো আমরা হচ্ছে আর্টস অর্থাৎ শিল্প শিক্ষাটা আমাদের নলেজটাকে তীব্র করছে, এবং আমরা একটা অভিজ্ঞতা পাচ্ছি, এবং সেই অভিজ্ঞতার মাধ্যমে আমরা সেই ভালো জিনিসের যে প্রকাশ করার ক্ষমতাটা, সেই ক্ষমতাটা আমাদের আরও বাড়িয়ে তুলছে এই কি বলছে এই যে শিল্প শিক্ষাটা। তারপরে দেখো কি বলছে, বলছে দিস এডুকেশন ইন আর্ট মিউজিক অ্যান্ড ড্যান্স ক্যান নট বি অ্যাচিভ থ্রু দ্য মিডিয়াম অফ রিডিং অ্যান্ড রাইটিং, বলছে দিস এডুকেশন এই শিক্ষাটা ইন আর্ট, বলছে শিল্পের এই শিক্ষাটা মিউজিক অ্যান্ড ড্যান্স, বলছে কি নাচ গান এবং শিল্পের শিক্ষাটা ক্যান নট বি অ্যাচিভ, বলছে কখনোই অর্জন করা যায় না থ্রু দ্য মিডিয়াম অফ রিডিং অ্যান্ড রাইটিং, বলছে পড়া এবং লেখার মাধ্যমে আর কি এই যে শিল্পের যে শিক্ষাটা সেটা কি কোনোদিনও অর্জন করা যায় না। তাহলে কি আর্ট মিউজিক এবং ডান্স ছবি আঁকাই বলো আর হচ্ছে গানই বলো এবং নাচই বলো, সেটা কি আমাদের প্র্যাকটিস অভ্যাসের মাধ্যমে আমরা কি শিখি। আমি ধরো গান সম্পর্কে অনেক পড়েছি বা নাচ সম্পর্কে অনেক রকম নাচ সম্পর্কে আমি পড়েছি, এবং অনেক কীভাবে ছবি আঁকতে হয় সেই সম্পর্কেও অনেক পড়েছি। বাস্তবে আমি কোনোদিনও সেই ছবিটাও আঁকিনি, আর কোনোদিনও গান করার চেষ্টাও করিনি, কোনোদিনও আর কি শিক্ষাটা অর্জন করেছি, ঠিক আছে কেমনভাবে করা যায় কীভাবে করা যায় সেগুলো সম্পর্কে জেনেছি, কিন্তু কোনোদিনও আর কি আমি প্র্যাকটিক্যালভাবে করিনি। তাহলে কি বলছে, তাহলে কি আমি সত্যি সত্যি সেই শিল্পের যে শিক্ষাটা সেটা কি আমরা পাবো? বলছে নাচ গান কি আমরা সত্যি সত্যি করতে পারবো? এই নয় যে আমি নাচ গান সম্পর্কে অনেক পড়াশোনা করেছি তার জন্য আমি ভালো নাচ গান করতে পারবো বা ভালো ছবি আঁকতে পারবো, কি না শিল্পের শিক্ষাটা আর কি রিডিং এবং রাইটিংয়ের দ্বারা আর কি অর্জন করা যায় না। বলছে লাইক দ্য ইয়ার ক্যান নট ডু দ্য আইস ইজ মিন টু ডু, বলছে যেমনভাবে আমাদের কান ক্যান নট ডু কান করতে পারে না হোয়াট দ্য আইস ইজ মিন টু ডু, মানে কি চোখ আমাদের যে কাজটা করতে পারে কান আমাদের যেমনভাবে সেই কাজটা করতে পারে না, সেই রকমভাবে বলছে মিউজিক ডান্স এবং হচ্ছে শিল্প আর্ট বা চিত্রশিল্পও বলতে পারো, সেগুলো আর কি আমাদের রিডিং এবং রাইটিং করতে পারে না। মানে কি যেমনভাবে আমাদের চোখ কাজ করে সেরকমভাবে চোখের কাজটা আমাদের কান করতে পারে না, বা কানের কাজটা আমাদের চোখ করতে পারে না। সেই রকম বলছে কি আমাদের যে বাস্তব যে শিক্ষাটা আছে যেটা আমরা রিডিং এবং রাইটিংয়ের মাধ্যমে শিখছি, সেই শিক্ষাটা আমাদের আর কি যেটা আর কি প্র্যাকটিক্যালি আমাদের নাচ গান এবং চিত্রশিল্প বলছে সেই শিল্পটা যেটা আমরা প্র্যাকটিক্যালভাবে পাই সেটা আর কি যেটা আমরা অভ্যাসের মাধ্যমে পাই, সেই শিক্ষাটা আমাদের এই এডুকেশন সেই শিক্ষাটা আর কি দিতে পারে না। মানে কি একটা চোখ আর একটা কান বলছে এটা আর কি অভ্যাসের মাধ্যমে হয়, আর এটা আর কি রিডিং এবং রাইটিংয়ের মাধ্যমে হয়। আর নন্দলাল বসু বলতে চেয়েছে আমাদের দুটো শিক্ষা যদি একসঙ্গে আর কি আমরা দিতে পারি, মানে কি আর্টের শিক্ষাটায় এবং কি আমাদের যে এডুকেশন সিস্টেম আছে সেই এডুকেশন সিস্টেমের শিক্ষাটা যদি আমরা একসঙ্গে দিতে পারি তাহলে আমাদের শিক্ষাটা একটা পরিপূর্ণতা লাভ করবে। দেখো এরপরে আমরা পড়লে আরও ভালোভাবে জানতে পারবো, কিন্তু আজকে এই অবধি থাক, পরের দিন আমি তোমাদেরকে এরপর থেকে পড়াবো। সো বাই বাই স্টুডেন্টস, সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও।